সবার কথাবার্তা শোনা, অনেক বিজ্ঞজনেরা ভালো ভালো কথা বলেছেন, এগুলো আমাকেও সমৃদ্ধ করেছেন। সব জায়গায় শিক্ষার সুযোগ আছে, এখান থেকেও আমি কিছু শিক্ষার সুযোগ হয়েছে। আমি শুধুমাত্র বলার জন্য আসি নাই, শোনার জন্য আসছি। তো এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের মাননীয় সংসদ সদস্য, যিনি তার অতীত জীবনে বাংলাদেশের বহু গর্বিত দায়িত্ব পালন করেছেন, আবুল কালাম আজাদ সাহেব এবং অন্যান্য অতিথিবৃন্দ, অডিয়েন্সে উপস্থিত সকল শিক্ষার্থী সহ অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমার বক্তব্যের প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আজীবনের লালিত স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এবং তার স্বপ্ন পূরণের জন্য তিনি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধু তার স্বপ্ন পূরণের জন্য যাত্রা আরম্ভ করেছেন, দুঃখজনকভাবে তিনি বেঁচে থাকেন নাই, এবং পরবর্তীতে দীর্ঘদিন পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সনে রাষ্ট্রীয় ক্ষমতা আসে। আমার সৌভাগ্য হয় সেদিন আমি তরুণ সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার সুযোগ হয়েছে এবং তার পাশাপাশি থেকে কাজ করার সুযোগ পেয়েছি, যার জন্য আমি বুঝতে পেরেছি জাতির জন্য স্বপ্নটা কী ছিল। এবং আমরা বাইরে থেকে যদি জানতাম, তার চেয়ে বেশি কাছের থেকে জেনে আমি আরও সমৃদ্ধ হয়েছি, আরও বেশি বঙ্গবন্ধুর প্রতি আস্থা, বিশ্বাস এবং আন্তরিকতা, শ্রদ্ধা বৃদ্ধি পেয়েছে। তো আজকে এই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি একটু পিছন থেকে কথাগুলো বললে সুবিধা হবে। প্রথমে আমাদের এগুলো কোনোটাই নতুন নয়। প্রথমে আমাদের খাদ্য ঘাটতির জন্য কাজ করা হয়েছে। 96 সনে ক্ষমতায় এসে শত বৎসরের খাদ্য ঘাটতিপূর্ণ বাংলাদেশ মেয়াত্র 3.5 বছরের মাথায় শেখ হাসিনার নেতৃত্বে আমরা খাদ্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি। আজকে আমরা 3 মেয়াদ কন্টিনিউয়াসলি উই আর ইন পাওয়ার। উই ডিড নট নিড টু পারচেজ, বাহির থেকে কোনো খাদ্য আমদানি করতে হয়নি, অর্থাৎ আমাদের চাল আমদানি করতে হয়নি। তো এরপরে তখনই মনোযোগ দেওয়া হয়েছে কিসের জন্য? যে মনোযোগ দেওয়া হয়েছিল বিদ্যুৎ উৎপাদনের জন্য। কী কারণে? বিদ্যুৎ শুধুমাত্র আমাদের আলো এবং বাতি, এয়ার কন্ডিশনের জন্য না, বিদ্যুৎ দিয়ে আমরা আমাদের সমস্ত ডিসপ্যারিটি রিমুভ করতে পারবো, অর্থাৎ সব জায়গায় বৈষম্য দূর করতে পারবো। সে বৈষম্য কীভাবে দূর হবে? সে বৈষম্য দূর করার জন্য আমাদের সুবিধাটা হবে, বিদ্যুৎ থাকবে, তারপরে দিয়ে ইনফরমেশন টেকনোলজি উই ক্যান কানেক্টেড। তখন এই সাবমেরিন কেবলের কথা, আমার সৌভাগ্য যে আমি পার্লামেন্টে 1999 সনে সাবমেরিন কেবল ইনস্টলেশনের জন্য বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। তারপরে সাবমেরিন কেবলের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে আমাদের 2টা সাবমেরিন কেবল আছে, 3টা আমাদের 3য়টার কাজও চলছে। আমাদের এখন স্যাটেলাইট স্টেশন আছে। তো আমাদের সব জায়গায় বিদ্যুৎ আছে এখন, সব জায়গায়। যদিও আমরা 1600 মেগাওয়াট দিয়ে আরম্ভ করেছিলাম, আজকে আমাদের 27,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আছে এবং সব জায়গায় বিদ্যুৎ পৌঁছেছে। সব মানুষ বিদ্যুতের সাথে কানেক্টেড, সো দ্যাট আমাদের ইন্টারনেট কানেক্টিভিটির সাথে তারা কানেক্টেড। যেহেতু ইন্টারনেট কানেক্টিভিটির সাথে আপনি যখন কানেক্টেড হয়েছেন, তাহলে আপনার তাতে করে সুবিধাটা হলো কি, আপনি নাও ইউ ক্যান কনসিডার ইউর সেলফ a prouded citizen of Bangladesh, but you are the facilitated all the opportunity in the world. এখন সারা পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা আপনার পাওয়ার সুযোগ পেয়েছে। তো তখন অনেকগুলো বিষয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থা, তারপর শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, এগুলো অনেকগুলো নিয়ে কাজ করা হয়েছে। তারপরে আমরা আমাদের ঘনবসতিপূর্ণ বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের এলডিজি ছিল, মিলেনিয়াম মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমরা সিগনেটরি ওয়ার্ল্ডে। তারপরে দিয়ে এরপরে আসলো আমাদের নিজস্ব গোল যে 2041 সালে আমরা উন্নত বাংলাদেশ বানাবো এবং উন্নত বাংলাদেশ বানাবো। এর মধ্যে দিয়ে ডেল্টা প্ল্যানের কথা এসেছে। ডেল্টা প্ল্যান কেন? ডেল্টা, উই আর দ্য ডেল্টা কান্ট্রি, বিগেস্ট ডেল্টা কান্ট্রি। তো নেদারল্যান্ড ডেল্টা কান্ট্রি হিসাবে, দে আর অলসো ডেল্টা কান্ট্রি। They are facing all the challenges of a delta, and in the same time how they can mitigate the challenges, তারা সেটা করতে পেরেছে এবং করে তার নেদারল্যান্ডকে তারা ফিউচার যত রকম চ্যালেঞ্জ আসবে ক্লাইমেটিক চেঞ্জের কারণে, সে সমস্তগুলোকে মোকাবিলা করে তারা টিকে থেকে সুন্দর করে তাদের দেশকে গড়ে নিতে পারবে, এগিয়ে যেতে পারবে। তো এই জন্য তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালে যখন নেদারল্যান্ড সফর করে তাদেরকে অনুরোধ করেছিলেন, তারা অনুরোধে সাড়া দিয়ে সাহায্য করেছেন, আমাদের ডেল্টা প্ল্যান অ্যাপ্রুভ হয়েছে। এখন এখানে
আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী তখন বলেছিলেন ডিজিটালাইজ হবে, অর্থাৎ আমাদের ডিজিটাল ফ্যাসিলিটি পৌঁছে। তো এর মধ্যে দিয়ে যত বিতর্কই থাকুক না কেন, ডিজিটালাইজেশনের সুফল মানুষ পেয়েছে, মানুষ বুঝতে পেরেছে হোয়াট ইজ ডিজিটালাইজেশন, এবং স্পেশালি দ্য ইয়াং জেনারেশন। এরপরে এসে এখন স্মার্ট বাংলাদেশের কথা বলা হয়েছে, এখানে আরও অনেক কিছু বিষয়ে কথা বলা হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ সম্বন্ধে কথা বলার পরে আপনার এটাকে বাস্তবায়ন করা, একটা স্মার্ট কী জিনিস এটা আমরা আমার মনে হয় ইট ইজ এ এন্ডলেস অ্যাপ্রোচ, ওপেন এন্ড অ্যাপ্রোচ, দ্যাট ইজ, এটা কোনো সীমানা নাই। আপনি স্মার্ট হবেন, হোয়াট এক্সটেন্ট স্মার্ট। আমি যদি চার্লস ডারউইনের কথা বলি, তাহলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ইন হুইচ কনটেক্সট হোয়ার ইউ আর স্ট্যান্ডিং, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানের সাথে আপনি স্মার্ট হবেন। এখন তাই সো দ্যাট সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে আপনি ওখান থেকে ইউ হ্যাভ টু সার্ভাইভ। এখন এরপরে দিয়ে আসছে মার্কেট ইকোনমির কথা এসেছে, এরপরে দিয়ে এসেছে যে মার্কেট উইল দ্য ডিটারমিনার অফ মাই পজিশন। এখন এই অর্থাৎ আমার অবস্থা, দেশের অবস্থা কী হবে, মার্কেট ডিটারমাইন করবে। তো এই সমস্ত বিষয়গুলো সবগুলোই আমরা দেখেছি, আমরা বুঝেছি, আমরা নিশ্চিত হয়েছি যে এগুলার বিকল্প কিছু নাই। ইট ইজ অ্যাবসলিউটলি ট্রু। আমি একটা পণ্য বানাইলাম, আরেকজনের একটা বানাবে, আমি আমারটাকে ওরটাকে আমি বাধা দিতে পারবো না। পৃথিবীর সব দেশ বানাবে, তাদের কাউকে আমি বাধা দিতে পারবো না। বাট আমারটা টিকবে কি না, বাজারে যাবে কি না, বাজারে ক্রেতা বেশি পাবে কি না, আমি বেশি লাভ করতে পারবো কি না, এটা নির্ভর করবে যে আমার প্রোডাক্টটা কত বেশি কোয়ালিটি হবে সবগুলোর তুলনায়। অর্থাৎ মাই ওয়ান হ্যাজ টু বি দ্যাট মাস্ট কম্পিটেন্ট এবং দ্যাট মাস্ট ইউটিলাইজেবল, এবং ওইটার জন্য এটা এত ভালো হবে যে অন্য উদাহরণ। তো এই জন্য আপনাকে স্মার্টের আমি বলি যে ওপেন অ্যান্ড অ্যাপ্রোচ। তো এখন আপনি কি নিয়ে, এখন ইট ইজ এ হোলিস্টিক অ্যাপ্রোচ দিতে হবে। এখন আপনি ধরেন একটা শিশুর কথা যদি বলেন, তাহলে সে নিশ্চয়ই একটা পরিণত মানুষের সমান স্মার্ট হবে না। এখন স্মার্ট বলতে কাপড় চোপড়, কথাবার্তা, চাল চলন, কোনোটাকে আপনি ইগনোর করতে পারবেন না। লেখাপড়া, নলেজ, তারপরে দিয়ে ইন অল সোর্স অফ এভরি স্টেপ অফ লাইফ এবং এভরিহোয়ার আপনাকে স্মার্ট হইতে হবে। দ্যাট ইজ আপনি তখন আপনি সার্ভাইভ করতে পারবেন। এখন আপনি কি করে সার্ভাইভ করবেন, কিভাবে টাকা কামাবেন, এবং সিঙ্গাপুর মার্কেটে আছে, কোরিয়া আছে, তারপরে জাপান আছে, এবং সারা পৃথিবীতে বহু ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আমাদের কন্টেম্পোরারি কান্ট্রিগুলো আছে। তো তাদের সাথে আমাকে প্রতিযোগিতায়, ভারত আছে, নেপাল আছে, তাদের সাথে আমাকে টিকতে হবে। তো টিকতে হলে কি করতে হবে, তাহলে ইউ মাস্ট হ্যাভ টু মেক ইউর সেলফ কম্পিটেন্ট। হু আর দ্য মেকার, হু মেক দ্য ওয়ার্ল্ড আপ টু দিস লেভেল, দি পেজ অফ দিস লেভেল অফ দ্য ওয়ার্ল্ড। আমি একটা কথা বলি, মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বাস যখন আবিষ্কার করে, তখন সে আসতেছিল ভারতে। তো ভারতে আসতে বুলক্রমে সে চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তো সে গিয়া সেখানে দেখলো বন্য মানুষ, ওয়াইল্ড পিপলস আর লিভিং দেয়ার। সেখানে কোনো রকম কোনো আধুনিকতা অথবা কোনো শিল্প সাংস্কৃতিক কোনো বিকশিত হয় নাই, কিছুই নেই। এবং সে ওইটার জন্য বর্ষনা পেয়েছিলেন যে স্পেনের রানী তাকে ফাইন্যান্স করেছিল, তাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল। তো তার কিছু লোককে শাস্তিও দিয়েছিল, জেলে দেওয়া হয়েছিল, যে কেন সে এরকম ভারতে আসার পরিবর্তে সে আমেরিকা চলে গেছে। আজকে সেই আমেরিকা সারা পৃথিবীকে নেতৃত্ব দেয়, নট ইন অনলি টেকনোলজি সেক্টর, নো হাউ সেক্টর, ইকোনমিক্যালি, অল এভরিথিং। আমাকে ওই দিন আমার এক ফ্রেন্ড বলতেছিল যে ইন হোল ওয়ার্ল্ড নো ওয়ান ইজ কম্পিটিং উইথ দ্য ইউএসএ অ্যাবাউট দ্য মেডিসিন ইনোভেশন। এখন তার সাথে কেউই পারে না। এখন দেয়ার এফডিএ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সার্টিফাইড ওয়ান ইজ নাও স্টিল ইট ইজ এ সুপেরিয়র ওয়ান। তো এখন দিস ইজ দ্য কান্ট্রি। এখন আজকে সেই ওরা যদি পারে, হোয়াট ফেলিউর অফ আস, আমরা কেন পারবো না? এখন আমাদেরও উই হ্যাভ এ হিউজ ডেমোগ্রাফিক সাইজ. Demographic dividend of us is 67%, if it is true. So whatever it is, but it is absolutely, it is appreciable level. বাট এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থাকলে তো হবে না, ডিভিডেন্ডটাকে ইউজ করতে হবে, কাজে লাগাইতে হবে। কীভাবে কাজে লাগাবেন? ইউ মাস্ট হ্যাভ টু মেক দ্য পিপল। এখন মানুষ বানাইতে হলে কী করে মানুষ বানাবেন? মানুষ বানাতে হবে, ভ্যালু অ্যাডেড বানাইতে হবে। আপনার কি আয় বর্ধনশীল মানুষ বানাইতে হবে। মানুষ আপনার কৃষক, সে উৎপাদন করে,
এখন সেখান থেকে যদি আপনি মনে করেন যে আগামী দিনের প্রজন্মের ছেলে মেয়েদেরকে, এখন ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য রুট। আপনি একদিনে হয় না। সাউথ কোরিয়ার এখানে কথা এসেছে। সাউথ কোরিয়া আমাদের থেকে 60-র দশকে আমাদের থেকে দারিদ্র ছিল। 72-এ আমাদের পার ক্যাপিটা ইনকাম তাদের পার ক্যাপিটা মোর অর লেস ওয়াজ সেম, কিন্তু বাট হাউ কুড ট্রান্সফর্ম দিস ফেজ অফ দ্য সাউথ কোরিয়া আপ টু দিস লেভেল, কীভাবে করেছে? তো আমরা কি সেটা করছি? আমরা কি সেটা করব? আমরা কি করার জন্য কমিটমেন্ট আছে? আমরা সেমিনার করব, সিম্পোজিয়াম করব, বক্তৃতা দেব, কথা শুনবো এবং আমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব, কিন্তু সেটাকে আমি ম্যাটেরিয়ালাইজ কতটুকু করব? আমার আত্মার কাছে আমি যদি প্রশ্ন করি, আর এম আই দ্যাট মাচ কমিটেড? অ্যাবসলিউটলি। আমি কি আমার দায়িত্বটা পালন করব? আপনি সবাই দায়িত্ব পালন করতে পারবেন না, আমি সব দায়িত্ব পালন করতে পারবো না। আই এম এ মিনিস্টার, আই এম হোল্ডিং দ্য বিগ পজিশন, বিগ পাওয়ার, বিগ অথরিটি, লট অপরচুনিটি হ্যাভ, বাট স্টিল আই এম নট দ্য এভরিথিং। আমি সব কিছু করবো না, কিন্তু আমারটা আমি করি, আপনারটা আপনি করেন। আপনারটা যদি আপনি করেন, আমারটা যদি আমি করি, তাহলে সামগ্রিকভাবে বাংলাদেশ আগাবে। এবং আমরা আমাদের কাছে এখন এক সময় আমরা যখন উই আর স্টুডেন্ট দেন, অথবা আপনার স্টুডেন্টশিপের পরে যখন নাকি এরশাদের আমল ছিল, বেশিরভাগ সময় হরতাল থাকতো, তো আমি নিজে লাইব্রেরি থেকে বই আনার জন্য, ওখান থেকে কেনার জন্য টাকা পয়সার শর্টেজ ছিল, তো এগুলো কেনার জন্য চেষ্টা করতাম। তো এই সামান্য কিছু বই পুস্তক নিয়ে খুব সন্তুষ্ট হয়ে ঘরে ঢুকতাম যে এই কয়টা দিন আমি অনেক লেখাপড়া পড়তে পারবো। তো এই যে পড়ার যে একটা আগ্রহ, কি জানার জন্য আগ্রহ, তো জানার জন্য আগ্রহ মিট করার জন্য তখন আমরা কি করতাম? বই কিনতাম, বই পড়তাম, বই আনতাম। কিন্তু আজকের এই সময় ইউ হ্যাভ আপনার দিস মোবাইল ফোন, দ্যাট ইজ এই ইনস্ট্রুমেন্টটা, all the library of the world belongs to your mobile. এখন হোয়াট এভার ইউ ওয়ান্টস টু লার্ন, আপনার কাছে এই অপরচুনিটি এসে গেছে। এবং এটার ব্যাকগ্রাউন্ড আমি ছোট্ট করে বলেছি, আমি বেশি বলতে চাই না। কিন্তু এখন বিষয়টা হলো যে কি আপনি বাংলাদেশ বানাতে হলে ইট হ্যাজ টু বি এ কালেকটিভ অ্যাপ্রোচ। হ্যাঁ, আমার জায়গা থেকে আমি করব, আপনার জায়গা থেকে আপনি করবেন, বাট উই মাস্ট হ্যাভ এ কোঅর্ডিনেশন, কোঅপারেশন উইদিন আওয়ার সেলফ। আপনাকে আমি সম্মান করতে হবে। দিস ইজ ওয়াই আই মাইসেলফ বিং এ মিনিস্টার, আই ইউজ ওয়ান টার্ম, দ্যাট ইজ ডিউ রেসপেক্ট টু ইচ আদার। একজন শিক্ষকের সম্মান আছে, একজন ছাত্রেরও আছে, একজন পিয়নেরও আছে, একজন সচিবেরও আছে, একটা মিনিস্টারও আছে। এখন এই জন্য আমার সম্মান আছে বলে আমি পিয়নকে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার আমাকে দেওয়া হয়নি। আর এটা যদি হয় তাহলে আমি আসলে কালেকটিভলি কাজ করতে পারবো না। আমি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এখন স্মার্টনেসের কথায় আসেন, এখানে হিউজ থিং হ্যাজ টু বি ডিসকাস। এখন আপনি মনে করেন যে এখন আপনার পৃথিবী ইজ এ ট্রান্সফর্মিং ওয়ার্ল্ড। এখন সেখানের মধ্যে আপনার শিল্প বিপ্লব হয়েছে, এরপর থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর যখন হয় তখন বলা হয়েছে যে মানুষ কর্মসংস্থান হারাবে, বহুত মানুষ কর্মসংস্থান বিমুখ হবে, তাদের লিভলিহুড উইল বি স্পয়েল। এখন এই সমস্ত কথাবার্তা বহুত ডিসকাশন হলো, কারণ তখনকার সময় টেকনোলজিক্যালি ফ্যাসিলিটি এরকম ছিল না, সো দ্যাট অল দ্য মেসেজ ওয়াজ নট ডিসিমিনেটিং টু আস। কিন্তু আজকের এই সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বহু কথা হচ্ছে। আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিংটা কথা হচ্ছে এবং বলছে যে এখানে অনেক লোক জব হারাবে। তো আমি এখানে একটা রাইট আপ আমাকে একজন দিয়েছিল, তো আমি একটু দেখেছি, কিন্তু আমি পুরো দেখতে পাইনি, তো আমি পরে দেখে নেব। কিন্তু বিষয়টা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি বিপ্লব, শিল্প বিপ্লব, থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেমনি হয়েছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হবে। আপনি টেকনোলজি ঠাকায় রাখতে পারবেন না, আপনার অজান্তে আপনার ডিমান্ড আছে। There is a lot of latent demand of yourself. You do not mean aware might be, but it will be knowingly, unknowingly, it will be explored. আপনার এটা হবে এবং এটা হবে। এখন আপনি চান কি না চান এটা বড় কথা না, বাট ইউ হ্যাভ টু অ্যাডপ্ট উইথ দিস ওয়ান, দিস ইজ দ্য ওয়াইজ থিং। যেমন ব্রিটিশ আমলে যখন ইংরেজি শিক্ষার কথা বলা হয়, তখন আমাদের এই অঞ্চলের মুসলমানরা বলছিল যে ইংরেজি শিক্ষা কি, তারা বলেছিল যে ইংরেজি শিক্ষা হারাম, তো ইংরেজি শিক্ষা বলতে দেওয়া হয়নি, ইংরেজি শিখতে দেওয়া হয়নি। তো ইংরেজি শিখতে না দিয়ে কী হলো, যারা নাকি শিখেছে তারা দে গোন টু দ্য ফ্রন্টিয়ার, তারা ফ্রন্টিয়ারে চলে গেছে আর আপনি পিছনে চলে গেছেন। এখন আপনি যে টেকনোলজি আসবে, টেকনোলজি অ্যাডপ্ট করে এই টেকনোলজির সুফল আপনি কতটুকু ভোগ করতে পারবেন, এটা আপনার উপরে নির্ভর করে। এখন জাতিগতভাবে আমি বিং এ মিনিস্টার অফ দ্য গভর্নমেন্ট হ্যাজ এ ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি। গভর্নমেন্ট উইল ফ্যাসিলিটেট অল দ্য scope for the citizen, so that they will enjoy this kinds of a scope, and they will use this scope, and they will make themselves very competent, smart নাগরিক। স্মার্টের আমার মনে হয় ব্যাখ্যা দিয়ে আমি অনেক সময় নষ্ট করতে পারবো না, আর ঠিকও হবে না, কারণ আমি তো এটা বলেছি ওপেন অ্যান্ড অ্যাপ্রোচ। তো এটা সীমা অনেক দূর, বাট আপনাকে স্মার্ট করতে, সব দিক দিয়ে স্মার্ট করতে হবে। আপনি করতে পারলে আপনি কম্পিট করতে পারবেন। এখন এখানে একটা কিছু এই ওপেন ক্লোজ করতে পারবেন না,
ক্লোজ এন্ড হবে না, এটা ওপেন এন্ড হবে, ক্লোজ এন্ড হবে না। ইট ইজ মাই পার্সোনাল পারসেপশন, আই নট গো থ্রু দ্য অল দ্য রাইট অফ দ্য এনিবডি এলস হু হ্যাভ গিভেন দ্য ডেফিনেশন অফ দ্য। তো এখানে বিষয়টা হলো, তো এগুলা আমরা সবাই মিলে যদি আমরা করি, এখন এখানে একটা বিষয় হলো যে শিক্ষিত লোক লাগবে, এখানে গভর্নেন্স সিস্টেম লাগবে, ল্যাকিং অফ দ্য গভর্নেন্স। এখন গভর্নেন্স বলতে আপনি তো গভর্নমেন্ট, আপনি ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, ইট ইজ নট অনলি মাই রেসপন্সিবিলিটি, আমার ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি, আপনারও রেসপন্সিবিলিটি আছে আমাদের মধ্যে। এই যে আমি এখন যদি বলি তাহলে কেটে বেশি শোনাবে কিনা আমি জানি না। যেমন আমি জাতীয় সঙ্গীত গাই, আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, এটাকে আমি যত দরদ দিয়ে গাবো তত বেশি আমার দেশপ্রেম আসবে, মানুষের প্রতি ভালোবাসা আসবে। এই পৃথিবীতে শুধু আমি আমার জন্য জন্মগ্রহণ করিনি, আপনি আপনার জন্য জন্মগ্রহণ করেন, এই কথা মনে করেন, আপনি আপনাকে জানেন না। উই আর ফুলিশ, আই কুড নট ডিসকভার মাইসেলফ, আমাকে রিয়েলাইজ করতে পারিনি যে আমি আমার জন্য আপনি কেউই কারোর জন্য জন্মগ্রহণ করেন, অনলি ইন্ডিভিজুয়াল, আর হি ইজ নট দ্য ফরচুনেট পারসন, এবং সে সৌভাগ্যবান মানুষ। আমি একা সুখী হইতে পারবো না, একা শান্তি থাকতে পারবো না, একা সব ভোগ করতে পারবো না। বিল গেট আপনার এই 5টা ফ্লাইটে একসাথে উঠতে পারে না, 10টা গাড়িতে একসাথে উঠতে পারে না, 5টা বেডরুমে একসাথে ঘুমাইতে পারে না, 20টা শার্ট একসাথে পরতে পারে না। তো হি ইজ এনজয়িং নট মাস দ্যাট হোয়াট এভার ওয়েলথ হি হ্যাজ, অল দ্য ওয়েলথ হি হ্যাভ ক্রিয়েটেড, কার জন্য? মানুষের জন্য। এখন বলে যে ওই আমি টেলিভিশনে গিয়ে যাইলে অনেক সময় অনেকের সাথে আমার সাথে ডিবেট হয়, তো সেখানে বলে যে পৃথিবীতে 10% মানুষের কাছে আপনার 95% ওয়েলথ। আরে হোয়াট ইজ দিস? 90-95 মানুষ বিল গেটের যে মালিক, আমি ওদের পত্রিকা দেখলাম, যে আমি জানি না সত্য কিনা, তো আমি যেটা দেখলাম যে বললো যে বিল গেটের যে পরিমাণ টাকা আছে, প্রতিদিন যদি $1 কোটি যদি খরচ করা হয়, তাহলে 20,000 বছর লাগবে তার সম্পদ সে বুক করে শেষ করতে। তো এটা তো সে বুক করবে না, হোয়াট এভার দ্য ফ্যাসিলিটি। এখন আমি একটা কথা বলি যে কম্পিউটার আবিষ্কার করছে অথবা যত টেকনোলজি আবিষ্কার হয়েছে তাদের দ্বারা, ডিপেন্ডিং অন দিস পিপল, এটার জন্য কি তারাই তাদের ভাগ্য পরিবর্তন করছে? আমাদের ঘটে নাই? আমরা যে কত অসহায়ত্ব ছিলাম, কত ঝামেলা ছিলাম। আমি একটা মেয়ের কথা প্রায় সময় বলি, শি ইজ লিভিং ইন দ্য হিল এরিয়া, at the time of COVID, she make me phone call. She is the student of same university where I have been studying. So he is passing the miserable day. তার সে কোনো খাওয়া নাই, পড়া নাই, টাকা নাই, পয়সা নাই। তো আমি তাকে বললাম যে তুমি এক কাজ করো, তো বললো যে আপনার প্রতিতে আমাদের দাবি আছে। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে করো, তোমার হোয়াটসঅ্যাপে তোমার সিভিটা দিয়ে দিও, আমি দেখি কোথায় কোথায় কোনো সুবিধা করতে পারি কিনা। বহুদিন পরে আমি একটা স্কোপ খুঁজে পেয়েছি, তখন তাকে আমি টেলিফোন করলাম। তো সে খুব হাসতে হাসতে আমাকে বলে যে আপনাকে অনেক ধন্যবাদ, আমি এখন অনেক ভালো আছি। তা আমি বললাম যে তুমি বলে খুব খারাপ ছিলে, তুমি এখন বলো খুব ভালো আছি। বললো যে না, আমি চিন্তা করলাম যে কীভাবে কী করা যায়, আপনাকে তো বলছি আরও অন্য ভার্সেটাইল চেষ্টা করেছি। তারপরে দিয়ে আমি কয়েকটা অ্যাপস বানাইছি, এটা নিয়ে আমি কিছু মার্কেটিং করেছি। মার্কেটিং করে আমি এখন 25-50 হাজার টাকা মাসে কামাই। সো শি ইজ লিভিং ইন দ্য হিল এরিয়া, পাহাড়ের মধ্যে বসবাস, পবিত্র চট্টগ্রামে। তো সে এই স্কোপগুলা, এখন ইট ইজ স্মার্টনেস। এখন আপনি কীভাবে করবেন, এখন স্মার্টনেস, বাট ইউ হ্যাভ টু ইনভলভ ইউরসেলফ। আমি কথাগুলো কতটুকু আমি সিনক্রোনাইজ করতে পারছি, কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটি মানুষের মধ্যে অনেক রকম অপুরন্ত সুযোগ আছে, সুবিধা আছে, আমরা এগুলো কাজে লাগাই দেবো। আমি সাউথ কোরিয়ার কথা বলি, আমি জাপানের কথা বলি, আমি সিঙ্গাপুরের কথা বলি। এখন সেখানের মধ্যে অনেক ফেলিউর আমাদের আছে, অনেক ফেলিউর আমাদের একাডেমিয়াতে আছে। এখন আপনি যদি প্রাইমারি স্কুলে যান, যে ছেলেটাকে আপনি স্মার্ট বাংলাদেশের নাগরিক বানাবেন, যার নাকি আমাদের পার ক্যাপিটা ইনকাম যদি আপনি যদি ওই উন্নত বাংলাদেশ করতে হয়, আমরা যেটা 2041 সালে ঠিক করেছি, তো সেটা হলো যে $12,500 লাগবে। কিন্তু সিঙ্গাপুরের পার ক্যাপিটা ইনকাম $1.5 লক্ষ। হোয়াট দে ডিড, দে ওয়ার্ক উইথ কমিটমেন্ট। তারা কমিটমেন্ট নিয়ে কাজ করছে, এবং কমিটমেন্টের বাইরে যারা গেছে, অর্থাৎ ট্র্যাক লাইনে যারা বাইরে গেছে, অথবা হুইচ ইজ নট জাস্টিস, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং কঠিনভাবে নেওয়া হচ্ছে। পিক অ্যান্ড চয়েস ক্যান নট বি দ্য ল, অ্যান্ড জিগজ্যাগ প্রসেস ক্যান নট রিচ টু দ্য গোল। এইভাবে যাবেন, ওই আপনার ভাতিজাকে দেখলে এখানে ছেড়ে দিবেন, অর্থাৎ আরেকজনকে দেখলে তাকে জেলে দিবেন, এই পদ্ধতিগুলা। এখন শিক্ষকরা যখন পড়ালেখা করাবেন, ঠিকভাবে যদি করান, এখন যিনি নাকি তাকে রেগুলেটরি অথরিটি অথবা যারা নাকি তার গাইডলাইন যাকে যে পরিচালনা করেন, তো ওনারা সহ যদি সবাই মিলে কাজ করে আমরা করতে পারবো। তো স্মার্ট বাংলাদেশের আমার মনে হয় স্পেসিফিক ইস্যুতে অনেকে বলবেন, আর আমার খুব বেশি এটা বলার দরকার আছে বলে আমি মনে করি না। ইতিমধ্যে সবাই মোটামুটি স্মার্টনেসের একটা, আমি ব্যক্তিগতভাবে আই হ্যাভ ওয়ান রিয়েলাইজেশন হোয়াট ইজ স্মার্টনেস। দ্যাট ইজ
ওয়ান্স আই ক্যান কম্পিট হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ দেয়ার, আমি সেখানে বাঁচতে হবে। আমি সেখানে, আমরা ইনক্রেডিবল হ্যাক একটা সিনেমা দেখেছিলাম, ইনক্রেডিবল হ্যাক সিরিজ টেলিভিশনে দেখাইতো, আজাদ সাহেব দেখছেন বলে নাকি? তো সেখানে দেখা গেছে যে তাকে যখন যেখানে ফেলে দেয়, তাকে একটা বদ্ধ ঘরের মধ্যে তালা টালা লাগাই দিয়ে ঢুকাই দিল, সে সামহাও বের হয়ে যায়। হি ইজ স্মার্ট, ওখানে সে স্মার্ট। আবার আরেক জায়গায় তাকে দেখা যে সমুদ্রে ফেলে দিল, সে সমুদ্র থেকে কোনো জাহাজ নাই কিন্তু সে বেঁচে গেছে, এটা হলো স্মার্ট। অর্থাৎ হোয়াট এভার দ্য চ্যালেঞ্জ কাম ইন ফ্রন্ট অফ মি, খালি আমি অন্যের দোষ দেবো, এটা করে নাই ওইটা করে নাই। আরে ভাই, তো 1000টা তো হয়েছে, ওইটার কথা একটু বলেন। 1000 লক্ষটা তো হয়েছে, লক্ষটা হয়েছে, অবশ্যই ফেলিউর আছে। সে ফেলিউরগুলোর জন্য আপনি ব্যাড মেসেজ ডিসিমিনেট করবেন না। কি করবেন? যে আমার ফেলিউর, হুজ ফেলিউর? আমি মিনিস্টার, আমার ফেলিউর আছে, আমাকে স্পেসিফাই করে দেন যে মাননীয় মন্ত্রী এটা 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 হওয়া উচিত ছিল, তাহলে আই কুড ডু, দেন আই উইল বি অ্যাওয়ার্ড, আই উইল বি নোটিসড। আর যদি আমার সমালোচনা করা হয়, কিন্তু আমি যে অনেকগুলো ভালো কাজ করছি এটা যদি একবারও কগনিজেন্সে নেওয়া না হয়, আমলে নেওয়া না হয়, তাহলে আই উইল ডিমোরালাইজ। সো ইউ আর নট ওয়ার্কিং ফর দ্য নেশন, ইউ আর ওয়ার্কিং জাস্ট ক্রিয়েটস দ্য সাম সেন্টিমেন্ট অর দ্য সাম সিচুয়েশন হুইচ উইল নট বি বেনিফিশিয়ারি ফর ইউ অ্যান্ড ফর মি, ফর এনিবডি এলস। স্মার্ট বাংলাদেশ বানাইতে হবে। সুন্দর স্বপ্ন সকালবেলায়, আমার শিশুরা সকালবেলায় একটা গুড মর্নিং, খুব শুভ সকাল দেখে আরম্ভ করে না, ওই আজাদ সাহেব ওইসব ওইটার উত্তরটা দিয়েছেন। কিন্তু আমাদের সকাল তো আরও অনেক খারাপ ছিল। I got the chance from my earlier life. I have traveled the whole over the world of many country and many প্রত্যেক দেশের নাগরিকদের সাথে ঘুরে আমি দেখেছি, বাইর থেকে বহুত কিছু খুব সুন্দর মনে হয়। এভরিথিং ইজ নট দ্যাট মাচ সুইট। আপনি যদি বলেন আজকে আর প্রতিদিনে আপনার আকাঙ্ক্ষা বাড়বে, ওই যে ওদের ওখানে বাইর থেকে মনে হয় যে তারা খুব সুখে আছে, শান্তিতে আছে। বাট অফকোর্স অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল ইস্যুস উই মাস্ট বি অপটিমিস্টিক, আমরা সেটা করতে হবে। আর স্মার্ট বাংলাদেশ, প্রত্যেকটা নাগরিক স্মার্ট হয়ে যান, এবং সেটার জন্য আমাদের দায়িত্ব আছে। কারা? আমার জায়গায় আমি, আপনি ইউনিভার্সিটির প্রফেসর, ওনার জায়গায় উনি, স্কুলের শিক্ষক তার জায়গায় তিনি, এবং প্রাইমারি স্কুলের শিক্ষক। কেন তিনি কি ছেলে মেয়েদেরকে শুধুমাত্র এই একাডেমিক এই এডুকেশন ডিসিমিনেশন করবেন? তিনি কি তার জামাটা ঠিকভাবে পড়ছে কি না, সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসছে কি না, জুতোটা ঠিক আছে কি না, স্কুলের মাঠটা তারা সবাই মিলে কালেকটিভলি পরিষ্কার করে ফেলতে পারে না? তারপরে যদি করে তাহলে সুন্দর পরিষ্কার রাস্তা। এরপর যে আমাদের মেম্বার চেয়ারম্যান, আমরা কি শুধুমাত্র তাদেরকে গালি দেওয়ার জন্য একটা অর্গানাইজেশন বানাইছি? আমরা সেখানের মধ্যে সমস্ত খারাপ কাজ করার জন্য সুযোগ রাখবো, যে সে অপরাধ করলে তাকে শাস্তি দেবো না, ভালো কাজ করলে থ্যাংক ইউ বলবো না, তো সে তো একটা অপরাধী হবে। এবং অপরাধ যত বেশি করবে তখন আমার গালি দেওয়ার, আমি যে একটা বড় সাহেব, আমার একটা সুযোগ হয়ে যাবে। কেন? আমি কি তার প্রতি আমার কোনো দায়িত্ব ছিল না? মেম্বারকে কি আমি সঠিকভাবে কিছু জ্ঞান দেওয়ার দরকার ছিল না? তার কাছে কিছু ফিলোসফি আমি নিয়ে যেতে পারতাম না? কিছু ডক্টর নিয়ে যেতে পারতাম না যে তুমি এটা করো, এটার মাধ্যম দিয়ে দারিদ্রতা বিমোচন করতে পারবে, তুমি মানুষের কাছে জনপ্রিয় হবে? এবং আমি কি তাকে জব দিয়ে রাতে আনছি না করার জন্য তাকে কি শাস্তি দেবো? এটা কি আমি করেছি? দিস ইজ মাই ফেলিওর। সো আই এম নট স্মার্ট। ওয়ান্স আই ওয়ান্টস টু মেক স্মার্ট, তো ফার্স্টলি আই মাস্ট হ্যাভ টু বি স্মার্ট। এখন আমি স্মার্ট হইনি, স্মার্ট হওয়া মানে টেকনোলজি অপারেশন, ইট ইজ নট এ স্মার্টনেস। স্মার্ট হলে আমার কাজটা আমি করব, এবং আমার রেসপন্সিবিলিটি হলো টু ডিসিমিনেট অল দ্য রাইট নলেজ টু দ্য মাই লোয়ার অ্যান্ড পিপল অ্যান্ড মেক দেম কম্পিটেন্ট টু সার্ভ অ্যান্ড প্রডিউস দেয়ার। এভরিবডি হ্যাভ এ স্কোপ অফ দ্য ইনোভেশন। এখন প্রত্যেকটি মানুষের মনের মধ্যে অপুরন্ত ক্ষমতা আছে। আইনস্টাইনের নাকি 5% ব্রেন ইউজ হয়েছে, তাইলে আমার তো 1.5%ও হয় নাই, আপনার তো আরও কম হয়েছে। তো তাইলে why I am not giving the effort for making their all the opportunity, whatever the latent ক্ষমতা, যে সুপ্ত ক্ষমতা যেগুলো আছে, এগুলোকে আমি জাগ্রত করে দিই না? এটা আমার দায়িত্ব, আমারটা আমাকে করতে হবে। তো গ্রামের মেম্বারকে যদি আমি ঠিক করি, তো রাস্তাঘাটগুলো পরিষ্কার করেন। আমি ওই দিন চায়নাতে গেলাম, তো চায়নাতে গ্রেট ওয়ালে নিয়ে গেল আমাকে, যদি আমি অ্যাভয়েড করতে চেয়েছিলাম এই কারণে যে আর্লি লাইফে একবার আমি হেঁটে গ্রেট ওয়ালে উঠছিলাম, ইট ওয়াজ ভেরি টেরিবল। তো এখন আমি এবার জিজ্ঞেস করলাম যে কতদিন এই গ্রেট ওয়াল হয়েছে? 800 বছরে। কিন্তু এই অ্যাসাইনমেন্ট কিন্তু তারা বাদ দেয় নাই। এরপরে দিয়ে তারা হুনজু থেকে 1300 কিলোমিটার নদী করেছে, আর্টিফিশিয়াল রিভার, এবং অনেক চৌড়া রিভার করেছে, প্রায় 1/2 কিলোমিটার পাশ দিয়ে বেইজিং পর্যন্ত। আমাকে বলল কত বছর লাগছে? 200 বছর।
তো 200 বছর কি একটা লোক বেশি ছিল? দি ম্যান হু হ্যাভ স্টার্টেড দি জার্নি, বাট দ্য লেটার অন all the successor did not stop it. So could you not learn from them? আমি আজকে যখন চায়না যাই, আর্লি অফ মাই লাইফ আপনার 90-র দিকে, তো তখন আমি চায়নাকে দেখছি যে বেইজিং ওয়াজ এ সিটি অফ দ্য স্লাম। আর আজকে সেখানের মধ্যে এত সুন্দর পরিপাটি, এত পরিচ্ছন্ন একটা নগরী, প্রত্যেকটা মানুষ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, এবং কোথাও ময়লা নাই, ধুলা নাই, বালি নাই, তারপরে দিয়ে কোথাও কোনো বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলতা কিছু নাই, সব কিছু ঠিক কী করে হয়ে গেল। ইট ইজ দ্য সোনেস্ট টাইম ইন ফ্রন্ট অফ মাই আই, আমার চোখের সামনে সব ঠিক হলো। তো আমরা কি শিক্ষা নেব না? আমরা শুধু কি একটাই শিখছি, সে খালি গালি দেব? বঙ্গবন্ধু এই জন্য বাংলাদেশ স্বাধীন করে নাই। আর আমরা, আমার মনে হয় উই হ্যাভ টু লুক আওয়ার সেলফ হোয়েদার আই এম ডুইং মাই জব, আমারটা আমি ঠিকভাবে করছি কিনা, আপনারটা আপনি ঠিকভাবে করছেন কিনা। আপনারটা না করে আরেকজনকে গালি দিবেন আর আমি আরেকজনের সমালোচনা করব, আই উইল নট লুক অ্যাবাউট মাই ফেলিউর, তাইলে তো এটা স্মার্টেস্টের লক্ষণ নয়। আপনি স্মার্ট না হলে বাংলাদেশের 17 কোটি মানুষকে কী করে স্মার্ট বানাবেন? এবং আপনার দায়িত্বটা আপনাকে পালন করতে হবে। আমার দায়িত্বটা, আমি খুব সাউথ কোরিয়ার কথা উদাহরণ দিয়েছেন, আমি আরেকটু বলি। মিস্টার পার্ক, হোয়াট ইজ দ্য হিজ ফুল নেম, আই ডু নট নো। ওখানে বহুত পার্ক আছে। হি ওয়াজ দ্য অ্যাকচুয়ালি মেকার অফ দ্য মডার্ন সাউথ কোরিয়া। তো সে কী করছে? ওই ইউনিয়নের মেম্বারদেরকে দিয়ে স্টার্ট করছে। প্রত্যেকটি মানুষ, এভরি ইন্ডিভিজুয়াল হ্যাভ এ লট অফ অপরচুনিটি, পটেনশিয়ালিটি। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ক্ষমতা আছে। একজন কৃষককে আপনার জন্য ফসল ফলায় না, এবং সে ফসলকে আপনার জন্য খুব প্রয়োজনীয় না, এবং প্রয়োজনীয় যখন হয় তাই মেক হিম ভেরি কম্পিটেন্ট অ্যান্ড ইনোভেটিভ, সো দ্যাট হি উইল প্রডিউস দ্য রাইস ইন ভ্যালুয়েটেড টার্গেট টু ফুলফিল আওয়ার ডিমান্ড, এবং সেও বেনিফিশিয়ারি হবে, কম শ্রমে বেশি উৎপাদন হবে। এবং সেটা আবার এখন স্মার্ট বলতে, এখন আরেকটা যদি আসেন, খাদ্যের কথা আসেন, এখন উই আর মিটিং দ্য ওয়ার্ল্ড ডিমান্ড। আমি যখন আর্লি লাইফ হয় স্টুডেন্ট অফ দি স্কুল অ্যান্ড দ্য এন্টারিং কলেজ, তা সারা পৃথিবীতে খাদ্যের জন্য হাহাকার ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র খাদ্য সরবরাহকারী সর্বোচ্চ দেশ ছিল। আর আজকে দেখা গেছে যে রাশিয়া সবচেয়ে বেশি উৎপাদন করে, বিকজ অফ টেকনোলজি, নুহাও, অথবা এটা ওটা ইত্যাদি। তো এখন সেখানের মধ্যে তারা আজকে এখন খাদ্যের ডিমান্ড সারা পৃথিবীতে এমনভাবে পূর্ণ হয়েছে যে এখন আর, কিন্তু এখন একটা চ্যালেঞ্জ আসছে আপনার সামনে। কী চ্যালেঞ্জ আসছে? দে হ্যাভ দ্য হোল অফ দ্য ওয়ার্ল্ড ইনোভেশন করা হয়েছে, ইনোভেট করছে খাদ্য কোয়ান্টিটি বাড়ানোর জন্য। কোয়ান্টিটি বেড়ে গেছে, বাট এখন কোয়ালিটির চ্যালেঞ্জ আসছে। কোয়ালিটি কি? অর্গানিক কথা বলা হচ্ছে। সো এখন আরেকদিন, ওই যে আমি কয়েকদিন আগে তো আমার এক ফ্রেন্ড ডিসকাস করতেছিলাম যে অর্গানিক টার্গেট ইজ ভেরি 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 ড্রিমি ওয়ান, অ্যান্ড ইট ইজ ইম্প্র্যাকটিক্যাল। তো কী হইতে হবে? ন্যাচারাল হইতে হবে। আচ্ছা, তো অর্গানিক, হ্যাঁ, তখন আমি বুঝে ফেললাম সাথে সাথে। সে আর আমাকে ব্যাখ্যা দিতে যখন গেছে, আমি বলে আমি বুঝতে পেরেছি। তো অর্গানিক হইতে হলে আমার এয়ার অর্গানিক হইতে হবে, তাহলে পানি অর্গানিক হইতে হবে, মানে পানিতে কোনো পলিউটেড কিছু থাকতে পারবে না। এয়ারের মধ্যে কোনো ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, নিকেল, মার্কারি, সালফার, তারপরে দিয়ে কার্বন, এই সমস্তগুলো যদি যে মাত্রায় আসে, ইট ক্যান নট বি। তো ইউ ক্যান নট রেগুলেট ওয়ান্স ইউ ক্যান নট রেগুলেট দ্য এয়ার। তাহলে আমি প্রোডাক্টটা কী করি অর্গানিক? এখন যদি অ্যাটলিস্ট যদি ন্যাচারাল না হয়, সো ইউ উইল বি অ্যাট্রাক্টেড বাই লট অফ প্যাথোজেন, আপনার বহু রোগ ব্যাধিতে আক্রান্ত হবেন, এবং তখন দেখা যায় যে ইউর লাইফ উইল নট বি এনজয়েবল ওয়ান। তো সো দ্যাট আপনি এখানে যদি তাহলে স্মার্ট হতে হলে, তাহলে আপনাকে এখন এখানে আমি তাদেরকে বলছি যে, অথবা আমরা বাইরে বিভিন্ন ইউনিভার্সিটি যখন রিসার্চ করে, তো এখন সবাই আজকাল এটাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছে যে কি, তাহলে খাদ্য উৎপাদন ঠিক রাখতে হবে, কিন্তু ইনঅর্গানিক অ্যাভয়েড করতে হবে, তা অর্গানিকে ট্রান্সফর্ম করতে হবে, সো দ্যাট মাই ফিজিওলজি উইল বি কম্পিটেন্ট ফর মি ফর দ্য এনজয়মেন্ট। তো ওদের সব জায়গায় স্মার্ট হবে। আমরা স্মার্ট বাংলাদেশের জন্য কাজ করতেছি, সবাই মিলে কাজ করতে হবে। সারা পৃথিবীতে বহু দৃষ্টান্ত আছে, সবাই অনেক উন্নত হয়েছে, আমরা ইনশাল্লাহ উন্নত হব। এবং আমাদেরকে উন্নত হতে হলে শুধুমাত্র, আর যদি না হয় আমরা দায়ী, এটার জন্য আমরা দায়ী। অপরচুনিটি দ্বারা আমাদের কোনো ড্রব্যাক নাই। আমি গত পরশু আমার সাথে মনে হয় জাপানিজ একটা টিম, একাডেমিয়া সহ কয়েকটা ইউনিভার্সিটির টিচার, প্রফেসর সহ তারা দেখা করছে। তো তখন আমি ভাই মনে হলো, আমি তখন তাদের টিম লিডার যে জাইকার প্রধান, তাকে আমি জিজ্ঞেস করলাম যে এম আই ট্রু দ্যাট জাপান ডু নট হ্যাভ দ্য এনি ন্যাচারাল রিসোর্স টু হুইচ কুড বি ফুয়েল টু দ্য ইকোনমি? তো বলো যে ইয়েস।
তাদের কোনো জ্বালানি নেই। আমরা তো কিছু ইন্ডিজিনিয়াস সোর্স আছে, আমাদের কিছু গ্যাস আছে, তাদের এটাও নেই। সাউথ কোরিয়ার কথা বলেন, সাউথ কোরিয়াতে তো কোনো প্লেন ল্যান্ড নেই, দে হ্যাভ এ হিলি মাউন্টেন এরিয়া। তো সো দ্যাট তারা এটাকে বানাইছে। সিঙ্গাপুর ইজ এ টিনি কান্ট্রি, ছোট্ট একটা দেশ, ডেন্সিটি অফ দ্য পপুলেশন ইজ হায়ার দ্যান আস, বাট দে হ্যাভ মিনিমাইজ দিস চ্যালেঞ্জ, দিস এরকম সমস্যাকে মোকাবিলা করে বলছে। তো আমরা সবাই মিলে ভালো থাকব এবং আমাদের বাংলাদেশকে একটা সম্মানিত জাতিতে রূপান্তরিত করব। আমার বলতে বড় ভালো লাগে, জাতির পিতা বঙ্গবন্ধু যে প্রতিকূলতাগুলো মোকাবিলা করে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, এই জন্য আমি তার কাছে ঋণী, তার কাছে কৃতজ্ঞ। মুক্তিযোদ্ধারা যারা আমাদের দেশ স্বাধীন করে দিয়েছেন জীবনের বিনিময়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে, তাদের প্রতি আমি অকৃত্রিম শ্রদ্ধা জানাই। তারাও মানুষ, আমিও মানুষ, আপনারাও মানুষ। আমি কখনো দাবি করতে পারবো না আমি ত্রুটিমুক্ত মানুষ, আপনারাও দাবি করতে পারবেন না। অতএব যারা নাকি আমার দেশের জন্য যুদ্ধ করেছেন, দেশটাকে স্বাধীন করে দিয়েছেন, আজকে আমরা অন্তত নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারি, শান্তিতে বলতে পারি আমি একটা স্বাধীন দেশের মানুষ। মায়ানমার লোকেরা বুঝে যে তারা পরাধীনতা কী জিনিস, আর পাকিস্তানের লোকেরা আপনার যে আপনার অগণতান্ত্রিক ব্যবস্থাপনা কী জিনিস, এবং এই সমস্ত অনেকগুলা বিষয় থেকে আমরা আমাদেরকে মুক্ত করতে পেরেছি। এবং আমাদের গণতন্ত্র নিয়ে আমি একটা কথা বলি, যেহেতু গণতন্ত্রের কথা বলছি, এটা কেউ মিস ইন্টারপ্রেট করবে। ডেমোক্রেসি ইজ নট এ সিঙ্গেল টার্ম অফ দ্য জার্নি। আপনার গণতন্ত্রের সুফল পৌঁছাইতে হলে আপনাকে শত শত বছর। আমি একবার একটা ডিপ্লোমেটদের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তো সেখানের মধ্যে কথাটা এসেছে অ্যাবাউট দ্য আওয়ার ইলেকট্রাল প্রসেস অ্যান্ড ডেমোক্রেসি। তো আমি তখন বলেছিলাম যে অফকোর্স উই আর কমিটেড টু ওয়ার্ক টু আপহোল্ড আওয়ার ডেমোক্রেসি, but if you wants to compare outright with the European country, those who are uninterruptedly exercising democratic process 100 years, that is not be a wise thing. We have started our journey after liberation under the father of the nation, but immediately we have been father of the nation was assassinated, and we have been ruled 21 years by military ruler. So if we say truly our democratic journey is not more than 30 years. So the 30 years and 200 years country could not be compared in same level. And still আপনি যদি সিঙ্গাপুরের কথা বলেন, জাপানের কথা বলেন, অথবা ইউরোপের কান্ট্রির কথা বলেন, কয়েকদিন এই গত পরশু আমি একজনের সাথে কথা বলছিলাম, শি ইজ ওয়ার্কিং ইন দ্য আওয়ার এমবেসি। আমি বলছিলাম তাকে, আমি বললাম যে am I true that the Justin Trudeau recently comment that we don't accept any lesson from the outside about the Canada democracy. We know much what is democracy, and we are much more confident to uphold our democracy by our own capacity. কিন্তু এখন সেখানের মধ্যে তো সে আমার সাথে বলছে আজকে এই জিনিসটা টেলিভিশন এবং পত্রিকাতে খুব আরও বেশি করে আসছে। আজকে হেডলাইনই হলো এটা যে উইল নট টলারেট এনি আউটসাইড ইন্টারফারেন্স অ্যাবাউট দ্য ডেমোক্রেসি, বিকজ আউটসাইড ইন্টারফারেন্স did not give any source of the fruitful result to any country where they have get the scope to comment and they get the chance to interfere. So ডেমোক্রেসিটা এমন কোনো বিষয় না। আমরা আমাদের ডেমোক্রেসি আমাদের আস্তে আস্তে আগাচ্ছে, না আসলে আমাদের অবস্থাটা এরকম পরিবর্তন আসতো না। আশা করি ইনশাল্লাহ তরুণ প্রজন্মের জন্য, আমি একসময় তরুণ ছিলাম, তো এখন আমি অভিভাবক, আমার কাছে খুব ভালো লাগে যখন তাকাইয়ে দেখি আমাদের একটা বড় ইয়াং জেনারেশন গ্রোম আপ হচ্ছে উইথ দ্য ক্যাপাসিটি, নলেজ, এবং তারা আগামী দিন একটা সুন্দর বাংলাদেশ গড়বে। আমরা বেঁচে থাকবো না, কিন্তু এই দেশটা হবে। এই স্বপ্নটা দেখে যদি আমি মরতে পারি, তাহলে আমার মৃত্যুটা সার্থক হবে, যে আমরা কিছু রেখে এসেছি যারা একটা গর্বিত দেশ বানাবে। তো এই আশাবাদ ব্যক্ত করে সবার প্রতি অকৃত্রিম ভালোবাসা, এবং এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দ সহ সবাই একটা ভালো উদ্যোগ নিয়েছেন, এবং এটাকে ইট হ্যাভ টু ডি ডিসমিনেটেড টু হোল ওভার বাংলাদেশ ইন সাম সেপারেল ওয়াইজ। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।